পাকিস্তানটা রয়েছে পশ্চিমে। আমরা এই সময়টা পার্টিকুলার দেখি, এই শীতের সময়টা, আপনি খুব ভালো সেটা জানেন যে সিয়াচেন দিয়ে বারবার পাকিস্তান ঢোকার চেষ্টা করে এবং কখনো কখনো তারা অনেকটা ঢুকেও আসে এবং ভারতীয় মিলিটারি সদা নজর সেদিকে রয়েছে। যদি ওই পাশ থেকে পাকিস্তান কোনোভাবে ঢোকার চেষ্টা করে, এদিক থেকে যদি বাংলাদেশ পাকিস্তানের মদতে ঢোকার চেষ্টা করে, তাহলে কি ভারতের কাছে পরিস্থিতিটা একটু সংকটজনক হয়ে দাঁড়াবে? না না, প্রশ্ন হচ্ছে যে সিয়াচেন একদিকে, ঢাকা অন্যদিকে, ঠিক আছে না? সুতরাং সিয়াচেনে নর্মালি স্নোফল হওয়ার পরে চেষ্টা কেউ করে না, কারণ সেখান থেকে বেঁচে ফেরার কোনো ইয়ে নেই। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে অনেকগুলো জিনিস আমরা প্রবাবলি আমাদের দেখতে হবে। ওয়ান, যে একটা ইনফিল্ট্রেশনের জায়গা কিন্তু অনেকগুলো আছে। এখন তুমি হয়তো জানি না পুঞ্চ কিংবা রাজৌরি এইদিকে কোনোদিন গেছো কিনা। এই জায়গাটা এখনো ওখানে স্নোফল খুব কম হয় এবং এই রাস্তাগুলো বহুবার অতীতে ব্যবহার করা হয়েছে যে এখান থেকে ইনফিল্ট্রেট করা। সেখানে ইনফিল্ট্রেশনটাকে চেষ্টা করুক, আমরা তো চাইবো, করো না চেষ্টা, কিন্তু তুমি তো না ঢুকতে পারবে না, ফেরত যাবে, তোমার ডেড বডিও আমরা ফেরত দেবো না। সিমিলারলি ওয়েস্টার্ন থিয়েটারে আমরা ওখান থেকে যে জায়গাগুলো আছে যেখান থেকে হতে পারে 13-14 হাজার ফিট ওপর থেকে ওরা চেষ্টা করে, কারণ সেই সময় একটুখানি ইয়ে হয়ে যায়। এই যে আমরা যুদ্ধটা হলো কার্গিলটা হলো যে একটা কনসেপ্ট ছিল যে যখন উইন্টার পড়বে, কারণ ওটা অলমোস্ট 15,000 ফিট ওপরে, যখন উইন্টার আসবে তখন আমরা ইন্ডিয়ান ফোর্সেস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পাকিস্তান ফোর্সেস উইল গো টু দ্য লেসার হাইট প্লেস, এবং সেখানে তারপরে যখন হবে এই একটা আমাদের মধ্যে একটা মানে দুই দলের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। বাট যেখানে রয়েছে এইরকম মোশাররফের মতো একজন কমান্ডার, সে তো হতে দেবে না, যার ফলে কি হলো যে তারা ঢুকিয়ে দিল এবং সেইটাকে গ্রাহ্য না করে, যেটা বেশ কয়েক বছর ধরে। ফরচুনেটলি আমারই একটি ব্যাটালিয়ন ওখানে ছিল, যার কমান্ডান্ট বেস পায়াস এন্ড ব্রেভ সোল, रेस्ट इन इटर्नल पीस, সেই ছেলেটি তাকে বললো आर्मी যে तुम लोग नहीं जाओगे, बोलो नहीं सर, हम तो अपने जगह पर यहीं पर ही जमे रहेंगे। সেটা 13,000 ফিট ওপরে। এবং সেই সময় আমরা খবর পেয়েছিলাম যে গ্র্যাজুয়ালি ওই বকরওয়ালদের ড্রেস পরে তারা ভেতরে ঢুকছে, একটা পিট্টু নিয়ে, অর্থাৎ তার ভেতরে কি কি আছে। আমরা যদি সেই সময় আমরা রিয়াক্ট করতে পারতাম, তাহলে কিন্তু এই যে আমাদের 500-র উপরে যারা মারা গেছেন অফিসার এবং জওয়ান মিলিয়ে, তাহলে হয়তো সেই দুঃখটা হতো না। কিন্তু দেখিয়ে দিয়েছি আমরা যে তোমাদের যত ইয়ে হোক না কেন, তোমাদের বদমাইশি, আমরা সেখানে কিন্তু তোমাদের ছেড়ে দেব না, যত রক্তই দরকার পড়ুক না কেন। ঠিক, সমীর বাবু কয়েকজন কমেন্ট করেছেন, আমি একটু পড়ি। এস দাস একজন বলেছেন, বাংলাদেশে কোনো ভদ্রলোক থাকে না, সেই কারণে পশ্চিমবঙ্গকে মাননীয় শ্যামাপ্রসাদ বাবু আলাদা করে নিয়েছেন। স্যালুট শ্যামাপ্রসাদ বাবু, এটা উনি বলছেন। এস দাস, কার কথা আরেকবার ইন্দিরা একটু আরেকবার বলবে? হ্যাঁ, একজন লিখেছেন এস ডি দাস, তার নাম হচ্ছে ডি দাস, তিনি কমেন্ট করেছেন আমাদের এই অনুষ্ঠানটা শুনে। তিনি বলছেন, বাংলাদেশে কোনো ভদ্রলোক থাকে না, সেই কারণে পশ্চিমবঙ্গকে মাননীয় শ্যামাপ্রসাদ বাবু আলাদা করে নিয়েছিলেন। স্যালুট শ্যামাপ্রসাদ বাবু। অন্তত আমি কোনো দেখো, আমি অ্যাজ অ্যান এক্সপার্ট প্যানেল নিয়ে হয়ে আমি এতে কোনো ময়কানে যেখানে জিনিসটা পলিটিক্সের দিকে চলে যায়, তখন ভালো হয় কি খারাপ হয় আমি কিচ্ছু মতামত দেব না। সুতরাং যিনি যেটা ভালো বুঝেছেন মিস্টার দাস, শ্যামাপ্রসাদ যথেষ্ট মানে স্মরণীয় ব্যক্তি, তিনি নিশ্চয়ই করেছেন দেশের জন্য, বাঙালিদের জন্য। কিন্তু আমরা যে আলোচনাটা করছি তার সঙ্গে এর কোনো ডাইরেক্ট যোগাযোগ আছে বলে মনে হয় না। আরেকজনের বক্তব্য একটু পড়ি আমি। কাকলি নস্কর দাস, উনি লিখেছেন, বাংলাদেশ যারা দেখেছে তাদের উদ্দেশ্যে বলা, ইন্ডিয়া মিডিয়া নাকি গুজব ছড়ায়, তাহলে কি এই নিউজ দেখছো কেন? মানে অনেক বাংলাদেশিরা তো বলছেন যে আমরা নাকি গুজব ছড়াচ্ছি, তাই যদি গুজব ছড়ায়
আমরা যদি গুজব ছড়াই তাহলে বাংলাদেশের মানুষ এগুলো দেখছেন কেন? আপনিও জানেন যে বাংলাদেশ এগুলোকে বলছে যে ভারত নাকি গুজব ছড়াচ্ছে, ভারতীয় মিডিয়া নাকি গুজব ছড়াচ্ছে। কিন্তু বলুন তো, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি যেগুলো আমরা দেখিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেজ, তাদের স্ট্যাম্প করা, তাদের সেল ব্যবহার করা হয়েছে, এগুলো তো সত্যি। এবং এই যে কন্টেনারগুলো আসছে এখনো পর্যন্ত, আজকে আমরা জানতে পারলাম, বাংলাদেশি একজন আইনজীবী জানালেন যে 3টে কন্টেনার এখনো পর্যন্ত পাকিস্তান থেকে এসেছে, যেটা 1971-এ একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। এগুলো তো আসছে সত্যি সত্যি। না, আমি কে কি কমেন্ট দিল সেই ব্যাপারে আমার কোনো মতামত নেই। তিনি বাংলাদেশে থাকুন কিংবা তিনি ইন্ডিয়াতে থাকুন, কারণ হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট টু এন্টার ইনটু এনিথিং রিলেটেড টু পলিটিক্স। সেখানে যদি পলিটিশিয়ান কিংবা পলিটিক্সের কোনো আলোচনা হয়, যদি আমাকে আমন্ত্রণ জানায়, আমি নিশ্চয়ই যাব। কিন্তু এখানে আজকে যেটা, সেটা একটা অত্যন্ত গুরুতর, যে তুমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছো, এখন বাংলাদেশ থেকে কে আমাকে মতামত দেবেন, না তার মতামতের উপরে আমি তারকে কমেন্ট করব? সরি, ইভেন আমাদের যারা এখানে রয়েছেন তারা নিজের মতো কমেন্ট দিচ্ছেন, খুব ভালো কথা। তো তারা, তার মানে কি, তার মানে তারা পড়ছেন জিনিসটা, তারা শুনছেন জিনিসটা, হ্যাঁ, তারা দেখছেন, শুনছেন, এবং সেই জায়গাটায় কারো ভালো লাগতে পারে, কারণ নাও লাগতে পারে। কারণ এটা তো বলতে পারে, আমি কেউ জোর করে, আমি তো জোর করে বলতে পারি না, না মশাই আপনি আমাকে ইয়েটা শুনছেন, ভালো কমেন্টস দেবেন। নো, ওনার পছন্দ হচ্ছে না হয়তো, কিংবা অনেকে আছে যারা পছন্দ করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমার যে শ্যামাপ্রসাদকে আমার সশ্রদ্ধ শতকোটি প্রণাম, তিনি সত্যিই ইয়ে করেছেন। কিন্তু আমাদের এখন যে দরকার সেটা হচ্ছে দেশ, দল এবং সবাই মিলে এক স্বরে বলা যে আমরা সব ভারতীয়। আমাদের দিকে যারা চোখ ওঠাবে, আমরা সেই চোখ রাঙানি, আমরা জানি কিভাবে সেই চোখ রাঙানিকে তাকে মাটিতে নিচু করে দেখানো যায়। সুতরাং এগুলো নিয়ে, ওটা হয়তো তোমার টিআরপি হচ্ছে, ওনারা পড়ছেন, মতামত নিশ্চয়ই দেবেন গণতান্ত্রিক রাষ্ট্রে। আমি কিন্তু মতামত কিছু, আমার ব্যক্তিগত মতামত উজ্জ্ব থাকুক এখন। ঠিক। আপনার সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল, শুরুতে যে প্রশ্নটা করেছিলাম যে বাংলাদেশ আর্মিকে এবার ট্রেনিং দেবে পাকিস্তান, এটা কতটা ভয়ঙ্কর হতে চলেছে? কারণ পাকিস্তানি আইএসআই, তাদের ট্রেনিং তো গোটা বিশ্বের কাছে একটা শিহরণ। না, এটাতে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই, কারণ প্রত্যেকটা দেশে তার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য, রক্ষা করার জন্য আর্মি, নেভি, এয়ারফোর্স, রেঞ্জ, যেমন ওখানে একটা আছে বিজিবি বলে, এখন বাংলাদেশে বর্ডার গার্ডস বাংলাদেশ। সুতরাং তাদের রাখতেই হবে, কারণ তাদের নিজস্ব যে ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট। এখন পাকিস্তান থেকে এমনও তো হতে পারে যে ইসরায়েল এসে বললো যে আমরা ওদের ট্রেনিং দেবো, দাও। এতে আমাদের তো কোনো অস্থির হওয়ার কোনো কারণ নেই।